হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব এগেইন। আমাদের আজকের প্যাসেজটি হচ্ছে IELTS ক্যামব্রিজ বুক 2 এর প্র্যাকটিস টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1, which is implementing the cycle of success, a case study. সো ফার্স্টে আমরা কতগুলো ওয়ার্ড একটু দেখে নেই। যেমন এখানে ফার্স্টে একটি ওয়ার্ড রয়েছে হচ্ছে ভেঞ্চার। ভেঞ্চার মানে হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করা বা সাহসের সাথে কোনো উদ্যোগ গ্রহণ করা, এগুলোকে বলা হয় ভেঞ্চার। দেন উই হ্যাভ ইনিশিয়েটিভস। ইনিশিয়েটিভস মানে হচ্ছে প্রাথমিক উদ্যোগ। অ্যান্ড প্রিডমিনেন্টলি মানে হচ্ছে প্রধানত। এরপরে হচ্ছে কন্ডাক্ট মানে সব থেকে প্রচলিত যে অর্থ রয়েছে সেটি হচ্ছে যে আচার আচরণ বা ব্যবহার। বাট কন্ডাক্ট মানে পরিচালনা করা অর্থও ব্যবহৃত হয়। যেমন এই লাইনটিতে কন্ডাক্টেড, এটার অর্থ হচ্ছে পরিচালিত হওয়া, এমন অর্থে ব্যবহৃত হয়েছে। দেন উই হ্যাভ ওয়ার্কফোর্স মানে হচ্ছে কর্মী বা শ্রমিক বা কর্মচারী। Then we have anecdotal evidence. Anecdotal evidence এর অর্থ হচ্ছে এমন কোনো প্রমাণ যেটাই সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। So anecdotal meaning হচ্ছে it does not necessarily to be truth. Okay? So এগুলো ছিল মোটামুটি কয়েকটি শব্দার্থ important. So let's go to the question first. আমরা ওকে, কোশ্চেন্স 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত যে কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, এই কোশ্চেনগুলো হচ্ছে অনেকটাই যেগুলোকে আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবে জানি। সো চুজ দ্য appropriate letters A to D and write them in boxes 1 to 5 on your answer sheet. সো একটির জন্য আমাদের একটিকে অ্যান্সারকে চুজ করতে হবে। যেমন ফার্স্টে যে কথাটা বলা হচ্ছে যে দ্য হাই কস্টস অফ রানিং AHI's hotels are related to their ড্যাশ। সো মোটামুটি এই লাইনের মধ্যে প্রশ্ন করা হচ্ছে যে অস্ট্রেলিয়ান AHI এর যে হোটেলগুলা বা অস্ট্রেলিয়ান হোটেল ইঙ্ক এর যে হোটেলগুলা, এগুলা চলার জন্য, অর্থাৎ এগুলা চালানোর জন্য সব থেকে বেশি কোন কোন খাতে খরচ বহন করে, কোন কোন খাতগুলো সব থেকে বেশি খরচ বহন করে। সো বা কোন কোন খাতগুলো হচ্ছে বেশি খরচের সঙ্গে সম্পর্কযুক্ত, এখানে যেটি বলা হচ্ছে রিলেটেড টু দেয়ার। 1 নম্বরে বলা হচ্ছে ম্যানেজমেন্ট, 2 নম্বরে বলা হচ্ছে সাইজ, 3 নম্বরে স্টাফ, অ্যান্ড 4 নম্বরে বলা হচ্ছে যে পলিসিস। সো আমরা যদি একটু আমাদের প্যাসেজের মধ্যে আসি এবং এই লাইনটা একটু পড়ি। Okay. AHI has experienced difficulties in Australia in providing long-term profits for hotel owners. তার মানে AHI এক্সপেরিয়েন্স করেছে বা ফেস করেছে ডিফিকাল্টিস ইন অস্ট্রেলিয়াতে ইন প্রোভাইডিং লং-টার্ম প্রফিটস ফর হোটেল ওনার্স। তার মানে হোটেলের মালিকদেরকে দীর্ঘমেয়াদী লাভ দিতে। অ্যাজ এ রিজাল্ট অফ দ্য কান্ট্রিজ হাই লেবার কাস্ট স্ট্রাকচার। তার মানে এটার কারণটা কি? অ্যাজ এ রিজাল্ট অফ দ্য কান্ট্রিজ হাই লেবার কাস্ট স্ট্রাকচার। তার মানে হচ্ছে যে এর কারণটা হচ্ছে যে দেশের যে শ্রমিকদের কস্ট অনেক বেশি হয়, অর্থাৎ তাদের লেবার কস্টটা অনেক বেশি হয়। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে স্টাফ। ওখানে লেবারের কথা বলা হয়েছে, বাট এখানে ম্যানেজমেন্ট তো হবেই না, সাইজও না, অ্যান্ড পলিসিসও না, তাহলে মাস্ট বি স্টাফ অ্যান্ড লেবার কাইন্ড অফ সিমিলার। সো একের জন্য অ্যান্সার হবে হচ্ছে সি। ওকে, দেন 2 নম্বরে বলা হচ্ছে যে SAH's নিউ অর্গানাইজেশনাল স্ট্রাকচার রিকোয়ার্স। SAH এর যে নতুন সাংগঠনিক যে কাঠামো বা স্ট্রাকচার এগুলা রিকোয়ার করে বা এগুলার জন্য প্রয়োজন। এখানে এ নাম্বারে বলা হচ্ছে যে 75% অফ ওল্ড ম্যানেজমেন্ট পজিশনস, বি নাম্বারে 25 অফ দি ওল্ড ম্যানেজমেন্ট পজিশনস, সি নাম্বারে 25 মোর ম্যানেজমেন্ট পজিশনস অ্যান্ড 5% ফিওয়ার ম্যানেজমেন্ট পজিশনস। বাট আমাদেরকে আমরা একটু প্যাসেজে দেখে আসি যে অ্যান্সার আমাদের জন্য কোনটি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, সো আমরা যদি এখান থেকে একটু দেখি যে AHI decided to implement some new policies and practices at SAH। তার মানে আমাদের SAH এর বিষয়গুলো শুরু হচ্ছে এখান থেকে। The first of the initiatives was an organizational structure with only 3 levels of management compared
to the traditional 7. Partly as a result of this change, there are 25% fewer ম্যানেজমেন্ট পজিশনস। তার মানে নতুন যে গঠনটি করা হচ্ছে SAH এর জন্য, সেটি হচ্ছে তার মধ্যে 25% ফিওয়ার ম্যানেজমেন্ট পজিশন, তার মানে 25% কম ম্যানেজমেন্ট পজিশন থাকবে সেখানে। ওকে, সো আমরা যদি আবার এখানে চলে আসি, এবং তার মানে 25% ফিওয়ার। ওকে, সো এখানে বলা হচ্ছে যে 75% ওল্ড ম্যানেজমেন্ট পজিশনস, অর্থাৎ 75% আগের ম্যানেজমেন্ট পজিশনগুলো থাকবে। বি নাম্বার বলা হচ্ছে যে 25% ওল্ড ম্যানেজমেন্ট পজিশন, তার মানে শুধুমাত্র 25% ম্যানেজমেন্ট পজিশন থাকবে। সি নাম্বার বলা হচ্ছে যে 25% মোর ম্যানেজমেন্ট পজিশন। এটা তো হবেই না, যেহেতু এখানে বলা হচ্ছে যে 25% আরও বেশি বৃদ্ধি করতে হবে ম্যানেজমেন্ট পজিশনের জন্য। আর ডি নাম্বারে বলা হচ্ছে যে 5% ফিওয়ার ম্যানেজমেন্ট পজিশন। সো 5%, আমাদের যদি এখানে হতো 25% ফিওয়ার ম্যানেজমেন্ট পজিশন, তাহলে ওইটি হচ্ছে সেটি হতো আমাদের অ্যান্সার। তার মানে যেহেতু ডি নাম্বার হচ্ছে না, সি নাম্বার হচ্ছে না, বি নাম্বার হচ্ছে না, তাহলে ইট মাস্ট বি এ। এবং আপনি যদি একটু অন্যভাবে চিন্তা করেন যে আমাদের প্যাসেজের মধ্যে ছিল যে 25% ফিওয়ার ম্যানেজমেন্ট পজিশন, আর এখানে বলা হচ্ছে যে 75% ওল্ড ম্যানেজমেন্ট পজিশন, তার মানে 75% আগের ম্যানেজমেন্ট পজিশনটা থাকবে। অনেকটা কিন্তু দুইটি কথাই সেম, যে 25% কমানো মানে হচ্ছে আগের 75% থেকে যাওয়া। সো এ নাম্বার হবে আমাদের, 2 নাম্বারের অ্যান্সার হবে এ। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বারটা দেখি। ওকে, এখানে বলা হচ্ছে যে SAH এর যে অ্যাপ্রোচ টু দি অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্থাৎ সাংগঠনিক যে কাঠামোর, সেটি কি করছে যে রিকোয়ার চেঞ্জিং ইন প্র্যাকটিসে। সো কোন বিষয়ের ওপর বিষয়গুলির পরিবর্তন এগুলো রিকোয়ার করে SAH এর যে সাংগঠনিক অ্যাপ্রোচটা, এটি কোন কোন পরিবর্তনগুলা প্রয়োজন মনে করে বা রিকোয়ার করে। 1 নাম্বার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, বি নাম্বারে বলা হচ্ছে যে ফায়ারিং স্টাফ, সো বের করে দেওয়া স্টাফদেরকে বা জব থেকে আউট করে দেওয়া। সি নাম্বারে হায়ারিং স্টাফ, যখন তারা স্টাফদেরকে হায়ার করবে সেক্ষেত্রে। আর ডি নাম্বার হচ্ছে মার্কেটিং। সো আমরা যদি এই লাইনটা একটু পড়ি, যে দ্য হোটেল also recognized that it would need a different approach to selecting employees. সো ডিফারেন্ট অ্যাপ্রোচটা কোনটা, যেটা ওরা আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে রিকোয়ার করে বা প্রয়োজন, সেটি হচ্ছে সিলেক্টিং এমপ্লয়িজ। দেখেন এখানে কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সারটা এখানে দিয়ে দেওয়া, হুড ফিট ইন উইথ ইটস নিউ পলিসিস। এই যে সিলেক্টিং এমপ্লয়িজ, যাদেরকে যখন আমরা সিলেক্ট করবো এমপ্লয়ীদেরকে, এটাই হচ্ছে আমাদের চেঞ্জ। তাহলে হচ্ছে অবশ্যই আমাদের অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, হায়ারিং স্টাফ। একই কথা, সিলেক্টিং এমপ্লয়িজ মানে হচ্ছে যে কর্মীদেরকে সিলেক্ট করার ক্ষেত্রে, আর হায়ারিং স্টাফ সেম জিনিস। সো এটা 3 নাম্বারের জন্য অ্যান্সার হবে হচ্ছে সি। দেন 4 নাম্বারে বলা হচ্ছে যে দ্য টোটাল নাম্বার অফ জবস অ্যাডভার্টাইজড অ্যাট দি SAH ওয়াজ, তার মানে কতগুলো জব অ্যাডভার্টাইজ করা হয়েছিল SAH এর জন্য। ওকে, সো আমরা যদি একটু এগেইন আমরা প্যাসেজের মধ্যে যদি এই লাইনটা একটু পড়ি, যে a series of tests and interviews were conducted with potential employees, which eventually left 280 applicants competing for the 120 অ্যাডভার্টাইজড পজিশন। তার মানে 120টা অ্যাডভার্টাইজ পজিশন ছিল, এবং তার জন্য প্রায় 280 জন অ্যাপ্লিকেন্টসদেরকে শেষ পর্যন্ত বাছাই করা হয়েছে। সেখান থেকে একদম আলটিমেটলি 120 জন এমপ্লয়ীদেরকে নেওয়া হবে। ওকে, তার মানে হচ্ছে টোটাল অ্যাডভার্টাইজ পজিশন ছিল হচ্ছে আমাদের 120টি, নট 280, রিমেম্বার। সো 120টি। ওকে, 5 নম্বর বলা হচ্ছে যে ক্যাটাগরিজ A, B and C were used to select, অর্থাৎ A, B এবং C ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করা হতো। ওকে, আমরা যদি এই লাইনটা থেকে পড়ি, যে ক্যাটাগরি A was for applicants exhibiting strong leadership qualities. ওকে, তারপর বলা হচ্ছে ক্যাটাগরি C was for applicants perceived to be followers, and category B was for applicants with both leader and follower qualities. Department heads and shift leaders then composed, এই লাইনটা আবার দেখেন, department heads and shift leaders then composed prospective teams, okay.
using a combination of people from all three categories, তার মানে A B C, অর্থাৎ ডিপার্টমেন্ট হেড এবং শিফট লিডাররা কম্পোস্ট করে বা গঠন করে একটা প্রসপেক্টিভ টিম, এবং কাদেরকে নিয়ে অল দ্য ফ্রম অল থ্রি ক্যাটাগরিজ। ওকে, তার মানে হচ্ছে একটা টিম গঠন করা হয়। এবং আমাদের দেখেন এ নাম্বার বলা হচ্ছে যে ফ্রন্ট অফিস স্টাফ, নো। 2 নম্বরে হচ্ছে এই যে নিউ টিমস, তার মানে আমাদের 5 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে নিউ টিমস। ওকে, সো এগুলো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেন গেল। দেন উই হ্যাভ কোশ্চেন্স 6 to 13, ফিলিং দ্য গ্যাপস। ওকে, আমাদেরকে এখানে একটা অথবা দুইটা ওয়ার্ড ব্যবহার করে আমাদের এই গ্যাপগুলোকে ফিল করতে হবে। ওকে, সো এখানে বলা হচ্ছে যে ফার্স্টে বলা হচ্ছে যে টিমস অফ এমপ্লয়িজ ওয়ার সিলেক্টেড ফ্রম ডিফারেন্ট হোটেল ডিপার্টমেন্টস টু পার্টিসিপেট ইন এ ড্যাশ এক্সারসাইজ। সো টিম অফ এমপ্লয়িজ অর্থাৎ এমপ্লয়ীদের যে টিমগুলো, এগুলোকে সিলেক্ট করা হয়েছিল ফ্রম ডিফারেন্ট হোটেল ডিপার্টমেন্টস, অর্থাৎ বিভিন্ন হোটেলের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, টু পার্টিসিপেট, তারা যেন অংশগ্রহণ করে, ইন এ ড্যাশ এক্সারসাইজ, একটা নির্দিষ্ট একটা প্রসেসের একটা এক্সারসাইজে। সো এটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে যে কোন এক্সারসাইজে, কোন ক্ষেত্রে তারা পার্টিসিপেট করেছিল। সো আমরা যদি এই লাইনটা থেকে পড়ি যে দ্য মোস্ট ক্রুশাল ওয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি ছিল, however, of improving the labor cost structure at SAH was to find better, more productive ways of providing customer service. Okay, SAH management concluded this would first require a process of benchmarking. তার মানে একটা প্রসেস তাদের প্রয়োজন ছিল, সেটি হচ্ছে বেঞ্চমার্কিং। সো বেঞ্চমার্কিং প্রসেসটা কি এখানে পরে বলছে যে দ্য প্রাইম অবজেক্টিভ অফ দি বেঞ্চমার্কিং process was to compare a range of service delivery process across a range of criteria using teams made up of employees from different departments within the hotel which interacted with each other. তার মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এমপ্লয়ীদেরকে নিয়ে যেই প্রসেসের মধ্যে গিয়েছিল সেটি হচ্ছে বেঞ্চমার্কিং। ওকে, যে বিষয়টার উপরে তারা পার্টিসিপেট করেছিল সেটি হচ্ছে বেঞ্চ মার্কিং। তার মানে আমাদের 6 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে বেঞ্চ মার্কিং। ওকে, তারপরে বলা হচ্ছে যে দ্য ইনফরমেশন কালেক্টেড ওয়াজ ইউজ টু কম্পেয়ার ড্যাশ প্রসেস উইচ ইন টার্ন লেড টু দি development of dash that would be used to increase the hotel's capacity to improve dash as well as quality. একটা লাইনের মধ্যে আমাদের 3টি কোশ্চেন। সো প্রথমে বলা হচ্ছে দ্য ইনফরমেশন কালেক্টেড, অর্থাৎ যে ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছিল এগুলো ওয়াজ ইউজড, এগুলোকে ব্যবহার করা হতো টু কম্পেয়ার করার জন্য বা তুলনা করার জন্য ড্যাশ প্রসেস, কি প্রসেস কম্পেয়ার করার জন্য। তাহলে এটা যদি আমরা একটু দেখে আসি, এই লাইনটা একটু যদি আমরা পড়ি, দ্য প্রাইম অবজেক্টিভ অফ দি বেঞ্চমার্কিং প্রসেস was to compare a range of service delivery process. তার মানে কি কম্পেয়ার করার জন্য, a range of service delivery process, বাট আমাদেরকে একটি বা দুইটি ওয়ার্ড লিখতে হবে। সো আমরা শুধুমাত্র এতটুকু লিখব যে সার্ভিস ডেলিভারি প্রসেস। তাহলে 7 নম্বরের জন্য হবে সার্ভিস ডেলিভারি। ওকে, সো সার্ভিস ডেলিভারি প্রসেস উইচ, যেটি ইন টার্ন লেড টু দি ডেভেলপমেন্ট অফ, তার মানে এই যে কম্পেয়ার করার কারণে বা এটি হচ্ছে কি করলো, ইন্টার্ন, এটি হচ্ছে রেজাল্ট এনে দিল, লেড টু দি ডেভেলপমেন্ট, অর্থাৎ এটি ডেভেলপমেন্ট অফ। সো আমরা যদি এখানে আবার একটু দেখি এই লাইনটি, যে দিস প্রসেস রিজাল্টেড, সো ইন্টার্ন আমাদের প্রশ্নে ছিল হচ্ছে ইন্টার্ন, আর এখানে বলা হচ্ছে রিজাল্টেড, সেম জিনিস। সো দিস প্রসেস রিজাল্টেড ইন পারফরমেন্স মেজার্স দ্যাট greatly enhanced SAH's ability to improve productivity and quality. সো আমাদের এই দুইটা লাইনের মধ্যে 3টি অ্যান্সার আমরা খুঁজে পেয়েছি। ফার্স্টে ছিল হচ্ছে আমাদের সার্ভিস ডেলিভারি, দেন উই হ্যাভ রিজাল্টেড ইন পারফরমেন্স মেজার্স। ওকে, সো দেখেন লেড টু দি ডেভেলপমেন্ট অফ পারফরমেন্স মেজার্স, তার মানে 8 নম্বরের জন্য হবে হচ্ছে অ্যান্সার হবে পারফরমেন্স মেজার that would be used to increase the hotel's capacity to improve dash as well as quality. দেখেন আমাদের কিন্তু এখানে ছিল এই যে improve productivity and quality. সো আমাদের
অলরেডি কোয়ালিটি দিয়ে দেওয়া, তার মানে অবশ্যই 9 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে প্রোডাক্টিভিটি। ওকে, প্রোডাক্টিভিটি। সো 9 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে প্রোডাক্টিভিটি। ওকে, তারপরে বলা হচ্ছে অলসো অ্যান ওল্ডার প্রোগ্রাম নোন অ্যাজ, সো আগে একটা প্রোগ্রাম ছিল যেটা পরিচিত ছিল কি হিসাবে। সো এই লাইনটা যদি আমরা পড়ি যে ইন অ্যাডিশন আ প্রোগ্রাম মডেলড অন অ্যান আর্লিয়ার প্রজেক্ট, তার মানে আগের একটা প্রজেক্টের উপর এটা মডেল করা হয়েছিল, কল যেটার নাম ছিল টেক চার্জ। তার মানে আমাদের 10 নম্বরের জন্য অ্যান্সার হবে হচ্ছে টেক চার্জ। তার মানে অলসো অ্যান ওল্ডার প্রোগ্রাম নোন অ্যাজ টেক চার্জ, অবশ্যই এটাকে আমরা কোটেশন মার্ক দিব যখন আমরা খাতায় লিখব বা কম্পিউটারে লিখব, তখন অবশ্যই আমরা এটা কোটেশন মার্ক দিব। সো অলসো অ্যান ওল্ডার প্রোগ্রাম নোন অ্যাজ টেক চার্জ ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যাট SAH। তারপর বলা হচ্ছে ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে ড্যাশ ইজ সোড টু ফ্রম কাস্টমার্স অ্যান্ড স্টাফ। সো কী চাওয়া হতো কাস্টমার এবং স্টাফদের থেকে। সো এটার জন্য আমরা যদি এই লাইনটা যদি আরেকবার একটু পড়ি এখান থেকে, যে essentially take charge provides an effective feedback loop from both customers and employees। আর আমাদের প্রশ্ন এরকম ছিল যে কাস্টমার এবং এমপ্লয়ীদের থেকে কি সোর্ট করা হয়, কি চাওয়া হয়। সো অ্যান ইফেক্টিভ ফিডব্যাক, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে ইফেক্টিভ ফিডব্যাক অথবা ফিডব্যাক, দুইটা দিলেই হবে, ইফেক্টিভ ফিডব্যাক ওর জাস্ট ফিডব্যাক। তার মানে 11 নম্বরের জন্য হচ্ছে ইফেক্টিভ ফিডব্যাক। যেহেতু আমাদেরকে একটি অথবা দুইটি অর্থাৎ দুইটি ওয়ার্ড ইউজ করা যাবে, সো আমরা লিখতে পারি ইফেক্টিভ ফিডব্যাক ইজ সোট অথবা ফিডব্যাক ইজ সোট ফ্রম কাস্টমার্স অ্যান্ড স্টাফ। ওকে, তারপরে wherever পসিবল, যেখানেই সম্ভব, ড্যাশ সাজেশনস আর ইমপ্লিমেন্টেড উইদিন 48 আওয়ার্স। সো যখনই সম্ভব ড্যাশ সাজেশনস আর ইমপ্লিমেন্টেড উইদিন 48 আওয়ার্স, অর্থাৎ কাদের সাজেশনগুলো ইমপ্লিমেন্ট করা হতো, বাস্তবায়ন করা হতো উইদিন 48 আওয়ার্স, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে। সো where is 48 hours? Here 48 hours. So this is our keyword. And আমরা যদি তাহলে এখান থেকে একটু পড়ি যে employee feedback is reviewed daily and suggestions are implemented within 48 hours. ব্যাস, তার মানে আমাদের অবশ্যই অ্যান্সার হবে হচ্ছে employees. Okay? সো wherever possible, যেখানে সম্ভব, এমপ্লয়িজ সাজেশনস 12 নম্বরের জন্য হবে অ্যান্সার এমপ্লয়িজ সাজেশনস আর ইমপ্লিমেন্টেড উইদিন 48 আওয়ার্স। তারপর বলা হচ্ছে আদার সাজেশনস আর ইনভেস্টিগেটেড ফর দেয়ার ফিজিবিলিটি মানে হচ্ছে পসিবিলিটি। ওকে, রিমেম্বার দ্যাট দিস ইজ এ সিনোনিম অফ পসিবিলিটি। সো other suggestions are investigated for their feasibility for a period of up to dash। তার মানে অন্যান্যদের যে সাজেশনগুলো এগুলোকে ইনভেস্টিগেট করা হতো ফর দেয়ার ফিজিবিলিটি, ফর দেয়ার পসিবিলিটি ফর এ পিরিয়ড অফ একটা সময়ের জন্য, অফ আপ টু, কত সময়ের জন্য, অফ আপ টু 13 নাম্বারটাও আমাদের একটা সময় উল্লেখ করতে হবে। সো আপ টু কত সময়ের জন্য, রাইট। ওকে, তারপর থেকে যদি আমরা একটু পড়ি যে ইফ পসিবল ওর a valid reason is given for non-implementation, if suggestions require analysis or data collection, the take charge team has 30 days in which to address the issue and come up with recommendations। তার মানে কতদিন, সেটি হচ্ছে 30 days। অন্যান্যদের ক্ষেত্রে সেটি হচ্ছে 30 days. Charge team has, take charge team has 30 days। তার মানে আমাদের 13 নম্বরের জন্য হচ্ছে 30 days। সো এটা ছিল মোটামুটি আমাদের টোটাল যেই প্যাসেজের অ্যান্সারগুলো, সেটি হচ্ছে যে টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 1, IELTS Cambridge book 2. So thank you for watching and see you in the next video.